আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, তো আজকে আপনাদের জন্য একটা চাকরির সুখবর রয়েছে। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 20 ঢাকা। এটা হচ্ছে কর কমিশনের ওয়েবসাইট। তো এখানে একটা নোটিশ, এই যে এদের নোটিশ বোর্ড হচ্ছে এটা। তো এখানে যে প্রথমে দিচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি 2024। তো এখানে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে 25/4/2024 এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। তো এখানে এই সার্কুলারটা আমরা দেখি কতজন লোক নিবে, তো কী কী শর্ত। তো এখানে এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয়, কর অঞ্চল 20 ঢাকা, অস্থায়ী কার্যালয়, দ্বিতীয় 12 তলা সরকারি অফিস ভবন, তৃতীয় তলা, সেগুনবাগিচা, ঢাকা। তো এটা হচ্ছে ওদের ওয়েবসাইটের ঠিকানা, অ্যাড্রেস। আর এখানে কি বলছে যে 25শে এপ্রিল 2024, 25শে এপ্রিল 2024 এই সার্কুলারটা প্রকাশ করেছে, নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তো এখানে অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর 1 শাখা এর স্মারক নম্বর এত, তারিখ 4/4/2024 অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার কর অঞ্চল 20 ঢাকা এর অধীনে গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নিম্নবর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকট হতে তাদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে এই tax20teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে এক নম্বরে কম্পিউটার অপারেটর, আর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, আর গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590। আর এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। আর প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, আর এটা হচ্ছে ঢাকা বিভাগের সকল জেলা, ঠিক আছে। আচ্ছা, তারপর 2 নম্বর হচ্ছে প্রধান সহকারী, গ্রেড 13, এটা হচ্ছে 11,000 থেকে 26,590। আর এখানে হচ্ছে লোক নিবে 17 জন, ঠিক আছে। তো এখানে কোন নম্বরে বলছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমতুল্য সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং গতে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 3 বলছে উচ্চমান সহকারী, পদের নাম গ্রেড 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680। আর এখানে পদ সংখ্যা হচ্ছে 20টি, এখানে 20টি পদ নিবে। তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, তারপরে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কত বলছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 4 হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা পদের নাম, আর গ্রেড হচ্ছে 14, বেতনের স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680। তো এখানে পদ সংখ্যা হচ্ছে 20টি। আর কতে কোনো স্বীকৃত
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আর খতে কম্পিউটার ব্যবহারের দক্ষতা। গতে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবং গতে 60 ডিগ্রিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 70 ও বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ। ঠিক আছে। তো তারপর হচ্ছে 5 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা পদের নাম। আর গেট হচ্ছে 16, বেতন স্কেল হচ্ছে 9300 থেকে শুরু, 22490। ঠিক আছে। তো পদ সংখ্যা হচ্ছে 21, পদ সংখ্যা হচ্ছে 21 জন নিবে। তো এখানে কতে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খতে কম্পিউটার ব্যবহারের দক্ষতা। তারপরে গতে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। গতে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দ। ওকে। তারপর আরেকটা হচ্ছে 6 অফিস সহায়ক গ্রেড 20, 8250 থেকে 20010 পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে 23টি। এখানে 23 জন লোক দেবে কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ঠিক আছে। তো এটা হচ্ছে ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ঈশ্বরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর জেলা। তবে ও শারীরিক প্রতিদিনের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে আর কি বলা হয়েছে যে শর্তগুলো দেখি। একে বলা হয়েছে প্রার্থীর বয়স 1 এপ্রিল 2024 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর। বীর মুক্তিযোদ্ধা, শহীদ নদীর পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা 18 থেকে 32। তারপর এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিবর্তন অনুসরণ করা হবে। আর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর 2 বলছে সরকারি ও এবং অথবা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত প্রার্থীকেও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করবেন, এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। তারপরে 3 প্রার্থী মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা পুত্রকন্যা হলে আবেদনপত্র স্পষ্টভাবে তা উল্লেখ করতে হবে। আর 4 বলছে সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। 5 প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক ক হতে বর্গজ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে। আর ক নম্বরে বলছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, প্রযোজ্য অভিজ্ঞতার সনদ। তারপরে খতে প্রার্থীর যে ইউনিয়ন অথবা পৌরসভা অথবা ওয়ার্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্বের সনদ। তারপরে প্রধান শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। গতে মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণক। তারপরে জাতীয় পরিচয়পত্র। চতে অনলাইনে প্রণীত আবেদনপত্রের অ্যাপ্লিকেন্টস কপি, অ্যাডমিট কার্ড। তারপর 6 আবেদনকারীর বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা কিংবা বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে মুক্তিযোদ্ধাকে সনদপত্র আবেদনকারীর সাথে ধারাবাহিকতা সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। যাতে শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার ও বিজেপি প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদ। তারপরে 6
লিখিত পরীক্ষা লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার তারিখ সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল 20 ঢাকা নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের টেক্সট জোন 20 ঢাকা.gov.bd এর মাধ্যমে জানানো হবে। প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। 7 লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না, যে কোনো টিএডি দেওয়া হবে না। তারপরে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আর নিয়োগ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। ঠিক আছে। তারপরে 10 নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস বিধি হতে পারে। বিজ্ঞপ্তি আংশিক সম্পূর্ণ সংশোধন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ঠিক আছে। তারপরে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মগুলি ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণকে এই যে text20.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ 30 এপ্রিল 2024 সকাল 10 ঘটিকা, অর্থাৎ 30 এপ্রিল থেকে শুরু হবে, 10টা থেকে শুরু হবে। আর অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 14 মে 2024 বিকাল 5টা। ঠিক আছে। 14 মে 5টা বিকাল 5টা পর্যন্ত চলবে। ঠিক আছে। 30 তারিখে শুরু হবে, 14 মে বিকাল 5টা পর্যন্ত চলবে। তারপরে খতে বলা হয়েছে এখানে অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি 300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত আপলোড করবেন, নির্দিষ্ট স্থানে আপলোড করবেন। আর ছবির সাইজ 100 KB হবে। আর এখানে স্বাক্ষরের সাইজ হবে 60 KB। তারপরে গতে বলছে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রণীত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ কি হবেন নিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে। তারপর প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। তারপর SMS প্রেরণের নামাবলী অনলাইনে আবেদনপত্র বিধতভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি স্বাক্ষর আপলোড করে সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। অ্যাপ্লিকেশন কপিতে কোনো ভুল তথ্য থাকে, অস্পষ্ট ছবি কালো বা সম্পূর্ণ সাদা গোলা ছবি স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় ওয়েবে আবেদন করতে পারবেন। উল্লেখ যে আবেদন ফি জমা দেওয়ার পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমা দেওয়ার পূর্বেই প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেন্টস কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য, স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে পরিণত ছকে ক্রমিক নং 1 থেকে 5 ক্রমিক নং জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা। আর টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা, এবং 6 নংয়ের জন্য হচ্ছে 100 টাকা। আর টেলিটকের সার্ভিসে 12 টাকা সহ 112 টাকা। আর 72 ঘন্টার মধ্যে এটা জমা দিতে হবে। তারপর এখানে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দিলে এটা কি গৃহীত হবে না। তারপরে এটা হচ্ছে SMS করার নিয়ম। ঠিক আছে। এই যে এখানে text20 লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে, তারপর সেন্ড করতে হবে এই নাম্বারে। আচ্ছা। তারপর এক্সাম্পল এখানে দেওয়া আছে। ঠিক আছে। আর দ্বিতীয় তারপরে এই যে text20 দিয়ে স্পেস দিয়ে ইয়েস, তারপরে আবার স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করতে হবে। ঠিক আছে। 16222 নম্বরে সেন্ড করতে হবে। তো তারপর 4 নম্বরে বলছে যে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এই টেলিটক এই text20.com ভিডিও ওয়েবসাইটে প্রার্থী মোবাইল নম্বরে ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীকে যথাযথ জানানো হবে। অনলাইন আবেদনপত্র প্রার্থীর মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত মোবাইল নম্বরে সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া, প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। আর SMS এর প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থানীয় কেন্দ্রের নাম তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই পরিস্থিতির লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই কি করবেন প্রদর্শন করবেন। ঠিক আছে।
তারপর শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ SMS অনুসরণ করে দিস ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করতে পারবেন। ঠিক আছে, তো এখানে পাসওয়ার্ডে উদ্ধার নিয়মগুলো দেওয়া আছে, এখানে এই নিয়মগুলো দেওয়া আছে, নিয়মের উপর করে আপনারা এটা অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে ক নম্বরে বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কর অঞ্চল ঢাকার এই ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি সহ সকল তথ্য দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে অনলাইনে আবেদন করার কোনো সমস্যা হলে এই নাম্বারে কি কল দিতে হবে, এই মেইলে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এটা তাদের মেইল আছে, একটা মেইল আছে, এই মেইলে যোগাযোগ করতে পারেন, মেসেজ দিতে পারেন। ঠিক আছে, তারপরে ডিক্লিয়ারেশনে বলছে যে প্রার্থীকে অনলাইনে আবেদন করতে ডিক্লিয়ারেশনের অংশে এই মান ঘোষণা করতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদন করতে সকল তথ্য সঠিক, সত্য, তথ্য অসত্য মিথ্যামত হলে অথবা অযোগ্যতা ধরা পড়লে কোনো প্রতারণা বা দুর্নীতি অংশগ্রহণ করলে কিংবা পরীক্ষা ন করার সুবিধা অবলম্বন করলে পরীক্ষার পূর্বে পরে অথবা নিয়োগের পরে যে কোনো প্রার্থীতা বাতিল করা হবে, সদস্য প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে। তো 12 বছর অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চলনা বলে গণ্য হবে। 13 বলছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। তো এই ছিল আজকে ভিডিওটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বন্ধুরা, তো আপনারা এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, পাশে থাকবে বেল আইকনটি অল করে রাখুন, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।